ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি নিয়ে। সর্বপ্রথম জেনে নেব যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা নিয়ে কি কি কোশ্চেন হতে পারে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, এটা একটা 5 নম্বরের কোশ্চেন। সিলেক্ট হয় অনেক সময় 3 নম্বরেরও আসে। সমুদ্র স্রোতের সৃষ্টি ব্যাখ্যা করো। আর একটা আছে সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। যাই হোক, চলে যাবো সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ সেগুলিকে নিয়ে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি এখানে প্রায় 10টি থেকে 11টি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি একে একে আলোচনা করব। প্রথমে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। অন্যান্য অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান হচ্ছে বায়ু প্রবাহ। তার কারণ নিহত বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের গতি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে প্রবল নিহত বায়ু প্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকেও নিজের প্রবাহ পথের দিকে টেনে যায়, অর্থাৎ বায়ু যেদিকে যায় সমুদ্রের জলকে সেই দিকে টেনে নিয়ে যায়। এইভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবারে নিহত বায়ু প্রবাহের আবার 3টে ভাগ আছে: আয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু বায়ু, এবং প্রত্যেকটার স্পেসিফিক করে আলোচনা করতে হবে। আয়ন বায়ু অর্থাৎ আয়ন বায়ুর যে দুটো ভাগ, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সেই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে এসে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে এসে সেগুলো দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকে যেটা আসে সেটা দক্ষিণ পশ্চিম দিকে যায়। আবার দক্ষিণ পূর্ব দিকে যেটা আসে সেটা উত্তর পশ্চিমে প্রবাহিত হয়। অর্থাৎ আয়ন বায়ু প্রবাহের যে পথ সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। সেই কারণে সমুদ্র স্রোতগুলোও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আমরা এখানে একটা চিত্র আছে, সেখানে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত দুটোই ব্যাখ্যা করা আছে। দেখা যাচ্ছে যে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যে দুটি স্রোত প্রবাহিত হয়, এই দুটো স্রোত প্রত্যেকটি মহাসাগরে, বিশেষ করে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে, সেখানে দেখা যায় যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আয়ন বায়ু প্রবাহের স্থানে সমুদ্র স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এবার আসছি পশ্চিমা বায়ু। পশ্চিম বায়ু প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। তাই পশ্চিম বায়ু যেখানে প্রবাহিত হয় সেখানে সমুদ্র স্রোত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এখানে একটু বলে রাখি যে বায়ু প্রবাহের নামকরণ সাধারণত করা হয় বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই অনুসারে। অর্থাৎ পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে আসে, সেজন্য সেটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। সেখানে পশ্চিমা বায়ুর আবার দুটো ভাগ আছে। উত্তর গোলার্ধের নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আবার দক্ষিণ গোলার্ধের নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু অঞ্চলে যে মেরু বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ মেরু বায়ু এবং আয়ন বায়ু এই দুটোর গতিপথ একই একবারে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। শুধুমাত্র পশ্চিম বায়ুর ক্ষেত্রে যেখানে প্রবাহিত হয় সেখানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। অর্থাৎ দেখা গেল যে বায়ু প্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। 2 নম্বর যে পয়েন্ট আছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনের কারণেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। বিশেষ করে সমুদ্র স্রোত সৃষ্টির যে দিক সেটা বদলে যায়। দেখা যাচ্ছে যে আমরা যদি বায়ুপ্রবাহ এবং বায়ুচাপ বলয়ের দিকে নজর রাখি, সেখানে বায়ুপ্রবাহগুলো সোজাসুজি প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধের ডান দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় উঁচু চাপ থেকে নিম্নচাপের দিকে। এক্ষেত্রে এই উত্তর গোলার্ধের ডান দিকে বাঁকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বাঁকে, এই বাঁকার কারণ কি? এর বাঁকার হচ্ছে কারণ হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে যে দিক বিক্ষেপ শক্তির সৃষ্টি হয় তার কারণে বায়ু সোজাসুজি প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধের ডান দিকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে প্রবাহিত হয়। এবং এই যে দিক বিক্ষেপের ফলে যে শক্তির উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে কোরিওলিস বল। আর এই কোরিওলিস বলের কারণেই এই বায়ু প্রবাহগুলোর দিক পরিবর্তন হয়। আর বায়ু প্রবাহের দিক পরিবর্তন হলে সমুদ্র স্রোতেরও দিক পরিবর্তন হয়। আর এই নিয়মটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্যারেল। সেজন্য এই সূত্রটিকে বলা হয় ফ্যারেলের সূত্র। পরের যে পয়েন্ট আছে সমুদ্র জলে উষ্ণতার তারতম্য, অর্থাৎ উষ্ণতার যে ভ্যারিয়েশন বা ডিফারেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উষ্ণতার কারণে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, সমুদ্র স্রোতের তারতম্য ঘটে। যেমন দেখা যাচ্ছে যে সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে লম্বা হয়ে পড়ে, তাহলে সেখানকার জলটা বেশি উষ্ণ হয়ে যাবে। এবং মেরু অঞ্চলে তির্যক হয়ে পড়ে, সেখানে কি হয়, জলটা তুলনামূলকভাবে ভারী হবে। ভারী জলের ঘনত্ব বেশি, তাই সেটি অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে, মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। আবার নিরক্ষীয় অঞ্চলের যে উষ্ণ জলরাশি যেটা হালকা, সেটি বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এভাবে কি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এবার আছে সমুদ্র জলে লবণতার তারতম্য। লবণতা সমুদ্র জলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ সমুদ্র জলে কত পরিমাণ লবণতা আছে তার উপর বেশ করে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই লবণতা সাধারণত 1000% হিসেবে গণ্য করা হয়। তোমরা জেনে থাকবে যে মরু সাগর বলে একটা সাগর আছে যেখানে লবণতার পরিমাণ অত্যন্ত বেশি, যেখানে মানুষ
জলে পড়ে গেলেও ভাসতে থাকে। সেই সমুদ্রের জলের যে লবণতা, সেই লবণতা সমুদ্র স্রোত সৃষ্টিতে কিভাবে প্রভাব বিস্তার করে সেটি হলো যে কম লবণাক্ত জল হালকা বলে সেটা সমুদ্র জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায়। অর্থাৎ যে জলে লবণতা বেশি তার ঘনত্ব বেশি এবং যে জলে লবণতা কম তার ঘনত্ব কম। এইভাবে কি হয়, জলের এই শূন্যতা পূরণের জন্য তখন বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে ওই কম লবণাক্ত জলের দিকে বয়ে যায়। এইভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। অর্থাৎ বেশি লবণাক্ত জলের ঘনত্ব বেশি, সেটা তখন অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। আর কম লবণাক্ত জলের ঘনত্ব কম হলে সেটি বেশি ঘনত্বযুক্ত জলের দিকে বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। এভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। পরের যে পয়েন্ট আছে বরফের গলন, অর্থাৎ হিমশৈল। পাহাড়ের গায়ে অনেক হিমবাহ থাকে। সেই হিমবাহ যখন সমুদ্রে এসে হাজির হয় তখন সেটাকে বলা হয় হিমশৈল। তাই দুই মেরু সংলগ্ন অঞ্চলে বরফ যেখানে গলে যায় সেখানে জলরাশির পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়। তাহলে জলরাশির পরিমাণ বেড়ে গেলে কি হয়? সমুদ্র জলের যে লবণতা সেটার পরিমাণটা কমে যাবে। তাছাড়া জলের পরিমাণ বেড়ে যাবে। এই কারণে কি হয়? জলরাশি কম লবণাক্ত এবং স্বল্প জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে ধাবিত হয় সমুদ্র জলের সৃষ্টি করে। অর্থাৎ মেরু অঞ্চল থেকে এ মেরু অঞ্চল থেকে কম লবণাক্ত ও হালকা জলরাশি এবং জলরাশি নিরক্ষীয় অঞ্চলের দিকে বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। এবার আসছি সমুদ্র জলের ঘনত্ব। সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে। সেগুলি কি, কি? একটা হচ্ছে উষ্ণতা, আরেকটা হচ্ছে লবণতা, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। উষ্ণতা, লবণতা এগুলো পয়েন্টস গুলো আগেই আলোচনা করেছে। তা সত্ত্বেও উষ্ণতা, লবণতা এবং বায়ুমণ্ডলীয় চাপ এই ৩ টে বিষয়ের উপরে যেহেতু সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করে, তাই সমুদ্র জলের ঘনত্বের যে তারতম্য, সেগুলো সমুদ্র জল সৃষ্টিতে সাহায্য করে। সেক্ষেত্রে দেখা যায় সমুদ্র জলের ঘনত্ব বেশি হলে ওই জল অন্তঃপ্রবাহ রূপে অর্থাৎ ভিতর দিকে প্রবাহিত হয়ে কম ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয়। আবার কম ঘনত্বযুক্ত জল অর্থাৎ হালকা হয় বলে পৃষ্ঠ প্রবাহ রূপে বেশি ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয়। এভাবে সমুদ্র স্রোতের উৎপত্তি হয়। এবার আসছি ঋতুভেদ। অর্থাৎ ঋতু অনুসারে কি হয় আমাদের উষ্ণতার তারতম্য হয়। তাছাড়া ঋতু অনুসারে বেশ কিছু উ বায়ু প্রবাহেরও সৃষ্টি হয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে মৌসুমী বায়ুর উৎপত্তির ক্ষেত্রে ঋতু একটা বিশাল প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে ঋতু অনুসারে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়ে থাকে। যেমন ভারত মহাসাগরে প্রবাহিত যে মৌসুমী বায়ু সেটা গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণাবর্তে অর্থাৎ ডান দিকে বয়ে যায় এবং শীতকালে এই স্রোতটি আবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বিপরীত দিকে বয়ে যায়। অর্থাৎ ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোত সেটা যদি নজর করা যায় তাহলে দেখা যাবে যে ঋতু অনুসারে এটা প্রায় ১৮০ ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ পুরো বিপরীত, কমপ্লিট বিপরীত হয়ে যায়। তার কারণ কি? গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার শীতকালে ঠিক বিপরীত উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই কারণে ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোত সেটা প্রায় নয় সম্পূর্ণ ১৮০ ডিগ্রি বদলে যায়। এরপর আসছে উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি অনেক সময় সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। যেমন প্রবাহমান সমুদ্র স্রোত মহাদেশের যে উপকূল প্রান্তে বাধা পায় সেখানে যে বাধা পেয়ে গতি পরিবর্তিত হয় আবার অনেক ছোট, ছোট শাখায় বিভক্ত হয়। এভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ দেয়া যায় আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের উপকূলে বাধা পেয়ে ব্রাজিল স্রোত নামে একটি নতুন স্রোতের সৃষ্টি করে। যেমন এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আটলান্টিক মহাসাগরে যে অ্যা এখানে ব্রাজিলের যে উপকূল এই বিশেষ আকৃতি হওয়ার জন্য এখানে বাধা পেয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোত সেটা প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমের দিকে। সেটা পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হয় দক্ষিণ-পূর্ব আইন বায়ুর কারণে এবং সেটা প্রবাহিত হয়ে যখন ব্রাজিল উপরে এসে বাধা পায়, তখন সেখানে এসে ব্রাজিল স্রোত নামে একটি স্রোতের উৎপত্তি হয়। তাহলে এই ব্রাজিল স্রোত উৎপত্তির মূল যে কারণ সেটা হচ্ছে ব্রাজিল উপকূলের বিশেষ আকৃতি। এছাড়াও আরো কতগুলি মাইনর পয়েন্ট আছে। সেগুলো হচ্ছে সমুদ্র স্রোত আ সৃষ্টির ক্ষেত্রে সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরার উপস্থিতি। অর্থাৎ সমুদ্রের অনেক সময় শৈলশিরা থাকে। সেগুলোর কারণেও সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। এছাড়া বাষ্পীভবন অর্থাৎ আ কতটা সমুদ্রের ওই সূর্যরশ্মির তাপে কি পরিমাণ বাষ্পীভবন হচ্ছে তার উপর নির্ভর করেও সমুদ্র স্রোতের উৎপত্তি হয়। এছাড়া বায়ুচাপের তারতম্য প্রভৃতির জন্যেও সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রায় ১১ টি কারণ আলোচনা করা হলো। এই কারণগুলি অ্যা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টস করবে। এতক্ষণ সময় নিয়ে সকলে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই, বাই।